বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। এই নির্বাচনে বিএনপি সমর্থিত জোট বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা ভূমিধস বিজয়, তাদের প্রায় 1/3 ভোট তারা 2/3 ভোট তারা পেয়েছে। এখন এই 2/3 ভোট পেয়ে তারা এখন জাতীয় সংসদে যাওয়ার স্বপ্ন দেখতেছে বা স্বপ্ন এখন তাদের বাস্তবায়নের পথে। এখন এই পথে সবচেয়ে বড় যে বাধা বর্তমানে রয়েছে সামনে, যে তাদের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে। কেননা বর্তমানে যে আমাদের সংবিধান অনুযায়ী স্পিকার, ডেপুটি স্পিকার তারা কেউ নেই। একজন কারাগারে, একজন কোথায় আছে আমাদের রাষ্ট্র জানে না। এই সময়ে এখন তাদেরকে, অর্থাৎ নবনির্বাচিত যে সমস্ত সংসদ সদস্যগণ নির্বাচিত হয়েছেন তাদেরকে কে শপথ পড়াবেন, এই জটিলতা এখন বাংলাদেশে তৈরি হয়েছে। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। দর্শক, আপনারা জানেন 2024 সালের নভেম্বর মাসের দিকে আমাদের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল যে বিষয় এখানে প্রকাশ করেছিলেন যে স্পিকার, ডেপুটি স্পিকার তারা পদত্যাগ করেছেন। এখন বাংলাদেশের সংবিধান অনুযায়ী যদি আপনারা দেখেন, স্পিকার পদত্যাগ করলেও পরবর্তীতে যে নতুন সংসদ আসার আগ পর্যন্ত তার পদত্যাগ, মানে স্পিকার যদিও পদত্যাগ করে তাহলে নতুন সরকার বা নতুন আরেকটা সংসদ আসার প্রথম অধিবেশনটা কিন্তু ওই পদত্যাগকৃত স্পিকারের অধীনেই কিন্তু বসে। এটা বাংলাদেশের সংবিধানের 74-6 অনুচ্ছেদে বলা আছে। কিন্তু বর্তমানে আমাদের যে স্পিকার কোথায় আছেন এটা আমাদের যে দেশের প্রশাসন তারা জানে না। এখন তারা জানে না, কেউ বলতে পারে না। তবে তিনি হত্যা মামলার আসামি এরকম কথা বলা আছে। কিন্তু ডেপুটি স্পিকার শামসুল হক টুকু তিনি কিন্তু জেলে রয়েছেন। এখন এই এমতো অবস্থায় এই যে নবনির্বাচিত যে সমস্ত সংসদ সদস্যগণ রয়েছেন তাদেরকে কে শপথ পড়াবেন, কে তাদেরকে শপথ বাক্য পাঠ করিয়ে জাতীয় সংসদে বসাবেন, এই বিষয়টা নিয়ে এখন বিতর্ক হচ্ছে। এখন আমাদের সংবিধান অনুযায়ী, সংবিধানের 148 অনুযায়ী অনুচ্ছেদ অনুযায়ী এই শপথ কিন্তু স্পিকার পড়ান সাধারণত সংসদ সদস্যদেরকে, আর প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এখন এই যে সংসদ সদস্যদের যে শপথ পড়ানোর বিষয়টা, এটা এখন পুরো একদম যে বাংলাদেশের যে সংবিধান অনুযায়ী হিসাব করতে গেলে এখন পুরো একদম লেজে গড়বড়ে অবস্থা হচ্ছে। এখন এই হিসাবে একটা বিকল্প যদিও আমাদের আসিফ নজরুল ভেবে রাখছেন, তার ভাষ্য অনুযায়ী যে এই যে আপনার রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি দ্বারা তারা শপথ বাক্য, নবনির্বাচিত ব্যক্তিদের, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করবেন। এখন বাংলাদেশের সংবিধানের ওই যে 148 অনুচ্ছেদের অধীনে যদি করা হয়, সেক্ষেত্রে ওই যে বললাম যে যে যদি স্পিকার পদত্যাগও করেন তাহলে ওই স্পিকার তার নতুন সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করানোর জন্য সংসদের প্রথম অধিবেশনে থাকতে হবে, এরকম বিধান রয়েছে। অথবা ডেপুটি, মানে সরাসরি যদি আমাদের স্পিকার যদি না থাকেন বা অনুপস্থিত থাকেন, সেক্ষেত্রে ডেপুটি স্পিকারের থাকার বিধান রয়েছে। এখন আর একটা বিধান কিন্তু এখানে রয়েছে, যেটা যদি রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তির দ্বারা শপথ পাঠ করানো নাও হয় তাহলে যে প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তার দ্বারা শপথ বাক্য পাঠ করানো যায়। তবে এই শপথের বিষয়টা আসবে নবনির্বাচিত সংসদ সদস্যগণ যে নির্বাচিত হয়েছেন, আমরা যে ফলাফলটা সেটা পেয়েছি বর্তমানে আমাদের হাতে রয়েছে, সবার হাতে যে ফলাফল রয়েছে, এই ফলাফলটা মূলত একটা বেসরকারি ফলাফল, এটা এখনও সরকারি কোনো ভিত্তি নেই। এই ফলাফলটা সরকারি ভিত্তি তখন হবে যখন এই ফলাফলটা আমাদের এই সরকারিভাবে এটা গেজেট আকারে যখন প্রকাশিত হবে তখন। আর এই ফলাফলটা গেজেট আকারে প্রকাশিত হওয়ার 3 দিনের ভিতরে কিন্তু শপথ পড়ার বাধ্যবাধকতা রয়েছে। এখন এই 3 দিনের ভিতরে যদি এই স্পিকার বা ডেপুটি স্পিকার এরা যদি সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ না করান তাহলে ওই যে 3 দিনের ভিতরে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়ানোর বিধানটা রয়েছে। এখন সেটাও সংবিধানের 48-এর 2-এর ক অনুচ্ছেদ অনুযায়ী। এখন যদি সেই
এখানে যদি প্রধান নির্বাচন শপথ পড়ান সেটা নিয়ে একটু জটিলতা বা একটু প্রশ্ন দেখা দিবে, কেননা বাংলাদেশের যে ট্রেডিশন বলেন বা বাংলাদেশের যে সংসদের যে বিগত যেই নিয়মগুলোর দিকে তাকান, সেক্ষেত্রে কখনোই এই প্রধান নির্বাচন কমিশনের কিন্তু বাংলাদেশের কোনো সংসদ সদস্যদেরকে শপথ পড়ার নেই। কিন্তু বিএনপি এত পরিমাণ মানে 2/3 আসনে জয়ী হয়ে এখন প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ গ্রহণ করবে, এটা বিএনপি করবে কিনা সেটাও কিন্তু তাদের একটা বিষয় রয়েছে। এখন প্রধান নির্বাচন কমিশনের বিষয়টা যদি বাদ দেওয়া হয়, তাহলে হয়তো আরেকটা অপশন রয়েছে যে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তির দ্বারা যেই শপথ গ্রহণের বিষয়টা রয়েছে সেটা। এখন রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি বলতে এখানে হয়তো বা আসিফ নজরুল এরকম ইঙ্গিত দিয়ে রাখছেন তার নিজের কথাই। এখন আসিফ নজরুলের মতো ব্যক্তির কাছে বিএনপির যে সংসদ সদস্যগণ রয়েছেন তারা কি আসলে শপথ গ্রহণ করবেন কি না, এটাও প্রশ্নবিদ্ধ। আর এখানে বিএনপি এত কষ্ট করে এত 18 প্রায় দীর্ঘ 17-18 বছর পরে এই যে জাতীয় সংসদে যাচ্ছে, এখন এই ভুল ত্রুটির ভিতর দিয়ে তারা যাইতে চাচ্ছে না, বিকল্পর ভিতর দিয়ে হয়তো তারা যাবে না। তারা চাইবে ওই যে সংবিধানের যে 48 অনুচ্ছেদের অধীনে স্পিকার বা ডেপুটি স্পিকার কারো অধীনেই, মানে এই দুইজন ব্যক্তির যে কোনো কারো অধীনে শপথ গ্রহণ করতে। এখন সেই ক্ষেত্রে কী করা হবে, যেহেতু আমাদের প্রধান স্পিকার যে আপনার শিরীন শারমিন চৌধুরী, তিনি কোথায় আছেন, কোন অবস্থায় আছেন, এটা কেউ জানে না। কেননা আপনারা জানেন, আমরা কয়েক মাস আগে যেটা শুনেছি, তিনি তার কূটনৈতিক পাসপোর্ট ছেড়ে তিনি এই সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন। তার বাসায় গিয়ে যে চোখের লেন্সের যেই আপনার ইয়া নেওয়া, ফিঙ্গার নেওয়া হয়, হাতের ফিঙ্গার, এগুলা তার বাসা থেকে গিয়ে নেওয়া হয়েছে, এটা আমরা শুনেছিলাম। এখন পরবর্তীতে তিনি কি দেশের ভিতরে আছেন নাকি তিনি কোথাও পালিয়ে গেছেন, এই খবর আমাদের কারো কাছেই নেই। আমাদের রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে হয়তো থাকতে পারে, তিনি হয়তো দেশের ভিতরেই কোনো জায়গায় আছেন হয়তো, ইত্যাদি ইত্যাদি। এখন তাকে হয়তো যখন জটিলতা মারাত্মক আকার ধারণ করবে, হয়তো বা তাকে এখানে হাজির করা হতে পারে। আর আরেকটা বিষয় যেটা, যে শামসুল হক টুকু যেহেতু জেলে রয়েছেন, তার ক্ষেত্রে শুধু তাকে কয়েক ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দিয়ে হলেও তাকে কিন্তু এই যে শপথ বাক্য পড়ানোর জন্য নিয়ে আসা যায়। এখন কি আমাদের রাষ্ট্র সেই ব্যবস্থা করবে কিনা সেটা এখন দেখার বিষয়। এখন শামসুল হক টুকু যদি এখানে শপথ বাক্য পাঠ করান, তিনি 1 ঘন্টার জন্য হলেও কিন্তু তার এখানে শপথ বাক্য পাঠ করানোর জন্য তার মুক্তি কিন্তু দরকার এই মুহূর্তে। এখন বিএনপি কোন প্রক্রিয়া যাবে, এখন শামসুল হক টুকু বলেন বা এই যে ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেন, এরা যদি শপথ বাক্য পাঠ করাতে আসে, সেই ক্ষেত্রে হয়তো বা একটা পক্ষ বলবে এরা তো স্বৈরাচারের দোসর, যেহেতু আওয়ামী লীগের আমলের তারা ছিলেন, এখন এরা স্বৈরাচারের দোসর ইত্যাদি ইত্যাদি, এদের কাছে কীভাবে শপথ বাক্য পাঠ করাবেন, যেটা আসিফ নজরুলের ভাষায় এরকম হয়। এখন তারা কি এই স্বৈরাচারের দোসর হোক আর যেটাই হোক, আমাদের সংবিধান বা আইনে যেরকম বলা আছে সেই আইন যদি মানতে হয়, তাহলে কিন্তু হয়তো শামসুল হক টুকুকে 2 ঘন্টা বা 1 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দিয়ে হলেও তাকে এই যে শপথ বাক্য পাঠ করানোর জন্য সংসদে নিয়ে আসতে হবে। আর যদি সেটা না হয়, তাহলে শিরীন শারমিন চৌধুরীকে খুঁজে তাকে নিয়ে আসতে হবে। যদি সেটাও না হয়, তাহলে কি করবে সেটা রাষ্ট্রপতি নির্ধারণ করবে। তবে এখানে একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে, যে যদি রাষ্ট্রপতি নির্ধারিত কোনো ব্যক্তি শপথ বাক্য পাঠ করান অথবা প্রধান নির্বাচন কমিশনার শপথ বাক্য পাঠ করান, সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা জটিলতা দেখা দিবে। হ্যাঁ, শপথ এখানে মানে আইনের ব্যত্যয় ঘটিয়ে যে কোনো কেউ শপথ বাক্য পাঠ করে দিতে পারবেন, হ্যাঁ হয়তোবা। এখন আমাদের যে সংবিধানের যে আমাদের সংসদের যে কার্যপ্রণালী বিধি রয়েছে, সেখানে কিন্তু যদি আপনি তাকান, সেখানে বলা আছে আপনার স্পিকারের অধীনে আপনার যেই সংসদ বসবে। তাহলে এই সংসদের কার্যপ্রণালী বিধি বা আমাদের সংবিধান অনুযায়ী যদি তাকান, সংবিধানের যেই সংবিধানে সম্ভবত এটা 72-এর 1 অনুচ্ছেদে বলা আছে, সংসদ সদস্যরা শপথ গ্রহণ করার পর 30 দিনের ভিতরে কিন্তু সংসদের প্রথম অধিবেশন বসতে হবে। বিষয়টা আবার একটু লক্ষ্য করেন, সংবিধানের 72-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা শপথ গ্রহণ করার পর 30 দিনের ভিতরে তাদের প্রথম সংসদ অধিবেশন বসতে হবে। এখন এই 30 দিনের ভিতরে প্রথম সংসদ অধিবেশন বসবে, সেই ক্ষেত্রে এখানে শপথ যদি XYZ বা রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি বা এই যে আপনার প্রধান নির্বাচন কমিশনার, এরা যদি শপথ বাক্য পাঠ করে, এরা তো স্পিকারের দায়িত্ব গিয়ে সেখানে পালন করতে পারবে না। তাহলে এই যে স্পিকারের প্রথম অধিবেশন 30 দিনের ভিতরে বসলে স্পিকারের দায়িত্ব কে পালন করবে? এখন এই স্পিকারের দায়িত্ব পালন করার জন্য আমাদের পূর্বের যে স্পিকার যারা পদত্যাগ করছেন, তাদেরকে কিন্তু নিয়ে আসার বিধান রয়েছে। এখন এই জন্য কিন্তু
এই পূর্বের যে স্পিকার রয়েছেন তাদেরকে যদি নিয়ে আসা না হয়, তখন এখানে শপথ বাক্য পাঠ করার পরও এরা সংসদে গিয়ে মানে কার অধীনে বসবেন। এখানে যে কোনোভাবে হোক পূর্বের যে স্পিকার বা ডেপুটি স্পিকার এদেরকে নিয়ে আসতে হবে, এদেরকে এনে প্রথম যে অধিবেশন তাদের অধীন মানে 30 দিনের ভিতরে তাদের অধীনেই বসতে হবে। তারপর সেখান থেকে হোক স্পিকার বা ডেপুটি স্পিকার তার অধীনে বসে এখানে নতুন করে সংসদ সদস্য মানে সংসদ সদস্যগণ তারা এখানে স্পিকার বা ডেপুটি স্পিকার নতুন করে নির্ধারণ করবেন। তারপরে প্রধান মানে যে স্পিকার নির্ধারণ করবেন। স্পিকার নির্ধারিত হওয়ার পর তিনি শপথ বাক্য পাঠ করে তিনি সংসদে মানে পুরাতন যে স্পিকার বা স্পিকার রয়েছেন তার জায়গায় স্থান দখল করে নেবেন বা স্থানে বসবেন। তারপরে তিনি এখানে নতুন করে আবার ডেপুটি স্পিকার নিয়োগ করবেন। এইভাবে চলবে। কিন্তু যদি সেটা না হয় আসিফ মানে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ নজরুলের ভাষ্য অনুযায়ী তিনি যেভাবে চাচ্ছেন গায়ের জোরে পাহাড় ঠেলার মতো অবস্থা করে, যদি সেটা হয় তাহলে ভবিষ্যতে হয়তো এই যে নতুন নির্বাচিত সংসদ সদস্যগণ তারা আইনি জটিলতায় পড়ার সম্ভাবনা থাকবে। এখন আমাদের দেশে বর্তমানে যে অবস্থা চলছে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে ওই যে আইন উপদেষ্টা আসিফ নজরুলের গায়ের জোরে পাহাড় ঠেলার মতো অবস্থা করে বসলে ভবিষ্যতে যে এই জটিলতা তৈরি হবে সেই জটিলতা আসলে মারাত্মক আকার ধারণ করবে। আর এছাড়াও বিকল্প একটা পদ্ধতি আমাদের দেশে নয়, এটা কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশে রয়েছে, যেটা আপনার যে সে বিষয়টা বাংলাদেশের কোনো আইন বা বাংলাদেশের কোনো ট্রেডিশনে কখনোই এই বিষয়টা গ্রহণযোগ্য হয়নি বা কোনো সময় কার্যকর হয়নি। তবে কমনওয়েলথভুক্ত দেশগুলোতে যে বিষয়টা কার্যকর হয় সেটা আপনার জাতীয় সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদের ভিতরে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যিনি থাকবেন তাকে রাষ্ট্রপতি অস্থায়ীভাবে নিয়োগ দিতে পারেন স্পিকার হিসেবে, এরকম একটা বিধান কমনওয়েলথভুক্ত দেশে রয়েছে, তারা সেটা পালন করে। এখন এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তিনি তার অধীনে স্পিকারের দায়িত্ব পালন করার পর বা প্রথম অধিবেশন বসার পরে তখন তারা নতুন স্পিকার মানে মনোনীত করেন। তারপর নতুন স্পিকার যখন শপথ গ্রহণ করার পরে এই যে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তির বয়োজ্যেষ্ঠ ভিত্তিতে যাকে নিয়োগ দেওয়া হবে তার মেয়াদ শেষ হয়ে যাবে। এখন বাংলাদেশ কি এই বিষয়টা ফলো করবে কিনা সেটা হয়তো দেখার বিষয়। তবে বাংলাদেশে এর কোনো আইনি ভিত্তি বা ব্যাখ্যা নেই। এখন বাংলাদেশে যে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে যে শপথ গ্রহণকে কেন্দ্র করে, এখন এটা কি আসলে কতদূর গড়াবে সেটা হয়তো আমরা দেখব। তবে আমরা বড় কোনো ধরনের জটিলতা চাই না। আমরা চাই নতুন যে সমস্ত সংসদ সদস্যগণ নির্বাচিত হয়েছেন তারা হোক শামসুল হক টুকু, হোক ডক্টর শিরীন শারমিন চৌধুরী, তাদের কারো অধীনেই সংবিধান মেনে শপথ গ্রহণ করুক। শপথ গ্রহণ করার পরে তারা যেভাবে হোক মানে নতুন করে একজন যে স্পিকার এখানে নির্বাচিত করুক, তার এই জটিলতা কেটে যাক, এটাই আমরা চাই। তাই ভালো থাকবেন সবাই, দেখবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। এখানে আপনাদের কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, অথবা আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আপনি কমেন্ট বক্সে লিখে এখানে সংশোধন করে দিতে পারেন। তাই ভালো থাকবেন সবাই, দেখবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়। আর আমাদেরকে যদি আপনি ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনাতোষ নামে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।